ছোট যা দোলন ছেলেটাকে খাওয়াতে গেছে। এই ফাঁকে রান্নাঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছিল শম্পা। শাশুড়ি মা এলে আর কিছু করতে পারবে না ও। কিছু করা তো ছাড়, রান্নাঘরের ত্রিসীমানায় দেখলে ওকে কটু বাক্যবাণে বিদ্ধ করবেন। ছোট যা দোলনের পক্ষে এত কাজ করা সম্ভব নয়, তাই লুকিয়ে যেটুকু করা যায়। আজকে যে বাড়িতে অনেক লোকজনের খাওয়ার আয়োজন করা হয়েছে, আসলে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিনে এই আয়োজন করা হয়। শ্বশুরমশাইয়ের আমল থেকেই দেখে আসছে শম্পা। মহোৎসব হয় এই দিনে, আর ঠাকুরের প্রসাদ খেতে আশেপাশে পাড়ার লোক ছুটে আসে। কাজ প্রায় শেষ এমন সময় শাশুড়ি ব্রজবালা দেবী রান্নাঘরে ঢুকেই বললেন, এ কি, বাজা মেয়ে মানুষটাকে এখানে আসতে দিয়েছে কে? কার অনুমতি নিয়ে তুমি এই রান্নাঘরে ঢুকেছ বড় বৌমা? শম্পা থতমত খেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। শাশুড়ি মা আরও গলা উঁচিয়ে বলেন, কি হলো বলো, কাকে বলে তুমি এই রান্নাঘরে পা রেখেছ? আমি পই পই করে বলে দিয়েছিলাম আজকের এই শুভ দিনে তুমি এদিকে আসবে না, তাহলে এলে কেন? আমতা আমতা করে শম্পা বলল, ছোট একা পারছিল না, তাই ওর হাতে হাতে একটু সাহায্য। কথাটা শেষ করতে পারল না শম্পা। ওর মুখের কথা কেড়ে ব্রজবালা দেবী বলে উঠলেন, ছোট বউ পারছিল না তো পড়ে থাকবে, তোমাকে কে করতে বলেছে? আমি কিছু করিনি মা, শুধু থামো, মুখে মুখে তর্ক করছো, লজ্জা করে না? আজ 20 বছর বিয়ে করে এই বাড়িতে এসেছো, এখনো পর্যন্ত একটা সন্তানের জন্ম দিতে পারলে না? বাজা কোথাকার। তোমার ভাগ্য ভালো যে আমার ছেলে তোমাকে এখনো ত্যাগ করেনি। আমাদের সময় হলে এতদিনে বাপের বাড়ি ফেলে আসতো। সবজিপাতি কাটার জন্য বেশ কিছু পাড়ার মহিলাও এসেছে। তাদের মধ্যে কেউ কেউ আবার ব্রজবালা দেবীকে বলল, ও দিদি, আপনি আবার কুণালের বিয়ে দিন, ছেলেপুলে না হলে কি চলে, বংশরক্ষা করাও তো দরকার। পাড়ার আর এক মহিলা বলে উঠল, কুণাল তো অর্ধেক দিন বাড়িই আসে না, তাহলে বাচ্চা হবে কি করে? শাশুড়ির কানে কথাটা যেতেই বলে উঠলেন, বাড়ি না আসার কারণ তো মেয়ে মানুষ, আমি কি আমার ছেলেকে চিনি না? কত দুঃখ কষ্টে সে যে বাড়ি আসে না তা শুধু আমিই জানি। বয়স্ক এক মহিলা বলেন, আহা কুণালের মা, কেঁদো না, সবার কপালে সব কিছু থাকে না, মেনে নিতে হয়। যা হয়েছে ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে, মন খারাপ করো না। শম্পার ওখানে দাঁড়ালো না, মাথা নিচু করে চলে যায় ও নিজের ঘরে। বিয়ের 3 বছর পর থেকে এই কথাগুলো শুনে আসছে ও। বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে শম্পা। এত ঠাকুর দেবতাকে ডেকেও কোনো ফল হলো না, ভগবান ওকে সন্তানহীনা করেই রেখে দিলেন। কিন্তু এটাকে শুধু ওর অপরাধ? ও তো কত ডাক্তার দেখিয়েছে, কিন্তু কুণাল, তাকে একবারের জন্যও ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেনি শম্পা। শাশুড়ি সেটা ভালো করেই জানে, পরের ঘরের মেয়েও, তাই ওর ওপর সমস্ত দোষ দেওয়া যায়। নিজের ছেলে ধোয়া তুলসী পাতা। উপুর হয়ে কাঁদছিল শম্পা, পিঠে হাতের পরশ পেয়ে উঠে দেখে কুণাল দাঁড়িয়ে আছে। নিজেকে আর ধরে রাখতে পারল না শম্পা, কুণালকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। কুণাল শম্পার মাথায় হাত বুলিয়ে বলে, প্লিজ কেঁদো না, তুমি কান্নাকাটি করলে আমার যে খুব কষ্ট হয়। আমার তো কিছু করার নেই। শম্পা কাঁদতে কাঁদতে বলল, অনেক কিছু করার আছে, তুমি শুধু একবার হ্যাঁ বলো। অসম্ভব, আমার পক্ষে দ্বিতীয় বিয়ে করা সম্ভব না, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। তাহলে তুমি আমার কথা রাখবে না? এই তুমি আমাকে ভালোবাসো, সেই এক কথা, এই জন্য বাড়িতে আসি না আমি। ঘর থেকে বেরিয়ে মায়ের কাছে যেতে, সেখানেও সে এক কথা। এবার আবার পাড়ার বড়রা রয়েছে, তাই কুণাল কিছু না বলে পুজোর জায়গায় চলে গেল। ছোট যা দোলন তার ছেলেকে নিয়ে শম্পার কাছে দিয়ে বলল, তোমার ছেলেকে দেখে রাখো, আমি কাজগুলো সেরে নিই। দোলনের ছেলে তাতান 4 বছরের, মামুনি বলতে অজ্ঞান, খাওয়ানোটুকু ছাড়া সারাদিন শম্পার পেছন পেছন ঘুরপাক করতে থাকে। তাতানের প্রতি ভালোবাসাতেও কোনো কৃপণতা রাখে না শম্পা। সারাদিন শম্পা আর ঘর থেকে বেরোলোই না। ওর বাপের বাড়ির লোক অনেক দিন আগেই আসা বন্ধ করে দিয়েছে। বাদ বাকি যে সমস্ত আত্মীয়স্বজন রয়েছে তারা আসে, তবে সবার এক কথা, এখনও বাচ্চা হলো না। কেউ কেউ বলে, আর কি হবে? এসব কথা শুনে শুনে শম্পার কান ভরে গেছে। প্রথম প্রথম খুব খারাপ লাগতো, এখন আর লাগে না। তাই বাড়িতে কিছু অনুষ্ঠান হলেও ঘর থেকে বেরোয় না, কেউ ওর খোঁজও নেয় না। আজও সারাদিন শম্পা শুয়েই কাটিয়ে দিল। একসময় চুপি চুপি এসে ঠাকুর প্রণাম করে গেছে। আজ 1 সপ্তাহ হলো শরীরটা তেমন ভালো যাচ্ছে না। বয়সের সাথে সাথে পিরিয়ডের গণ্ডগোল হচ্ছে খুব। বয়সও তো কম হলো না, 41 বছর বয়স এখন। মাসিক 1 মাস হয় তো পরের মাসে হয় না।
ডাক্তার দেখাতে ডাক্তার বলল মেনোপজ হওয়ার সময় এরকম ইরেগুলার পিরিয়ড হয়। সেটা শুনে শম্পার আরও মন খারাপ হয়ে গেছে। ওর মাসিক বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। টেস্ট টিউব বেবি নেওয়ার কথা বলেছিল কুণালকে, কিন্তু সে অনেক হ্যাপা। শম্পা সব সামলে নিত, কিন্তু শাশুড়ি রাজি নয়। বাচ্চা দত্তক নিতে চেয়েছিল, তাতেও আপত্তি শাশুড়ির। কোন অজাত কুজাত ঘরের কে জানে। মনের কষ্টটা কাউকেই বোঝাতে পারে না শম্পা। গুমড়ে গুমড়ে মরে একলা। জানলার পাশে এসে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। বেলফুলের গাছটাতে ফুল এসেছে এবার, কি মিষ্টি গন্ধ। মনে পড়ল উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই বিয়ে হয়ে আসে এ বাড়িতে। কুণাল প্রায় 6 মাস পরে ওর কাছে এসেছিল। বিয়ে 3 বছর পেরিয়ে গেল, কোনো ভালো খবর দিতে পারছিল না শম্পা। শ্বশুরমশাই খুব ভালো লোক ছিলেন। 1 বছর যেতে না যেতেই শাশুড়ি তখন থেকেই কথা শোনাতো, আর শ্বশুরমশাই বকাবকি করলেও শুনতো না। শাশুড়ির এই অশান্তির জন্য শ্বশুরমশাইয়ের স্ট্রোকটা হয় আর মারা যান। তার পুরো দায় এসে পড়ে শম্পার ওপর। তবে শ্বশুরমশাইয়ের শেষ কথাটা আজও শম্পার কানে বাজে। মরার সময় বলেছিলেন, কেঁদো না বৌমা, আমি তোমার ছেলে হয়ে ফিরে আসব। কিন্তু কোথায় তিনি এলেন? আজ কতগুলো বছর হয়ে গেল, তবুও তো। দক্ষিণা বাতাসে ফুলের গন্ধকে ছাপিয়ে একটা বিশ্রী গন্ধ এসে লাগলো শম্পার নাকে। গাটা গুলিয়ে উঠল। ভীষণ বমি পাচ্ছে। ছুটে গিয়ে বাথরুমে বমি করে এলো। বাড়িতে এখন লোকজন কম, তবু কেউই ওর দিকে খেয়াল করলো না। আবার গিয়ে ঘরে শুয়ে পড়ে। চোখের কোণ বেয়ে আজ বারবার জল বেরিয়ে আসছে। কোন পাপে ভগবান এমন শাস্তি দিচ্ছে ওকে? গাটা আবার গুলি উঠছে, মাথাটাও ঘোরাচ্ছে। মনে পড়ল আজ সারাদিন পেটে কিছু পড়েনি, সবার খাওয়া হয়ে গেছে। দোলন একবার ডেকেছিল, শম্পা ইচ্ছে করে যায়নি। অ্যাসিডিটি হয়ে গেছে বুঝতে পেরে একটা গ্যাসের ওষুধ খেলো শম্পা। না, আর দাঁড়াতে পারছে না। কুণাল সেই যে গেছে, ওর কাছ থেকে আর আসেনি। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, আত্মীয় স্বজন সবাই চলে গেছে। শাশুড়ি এসে শম্পাকে বলেন, মহারানীর এবার ওঠা হোক। সারাদিন তো গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালে, কোনো কাজ করতে হলো না। শুয়ে বসে দিনটা ভালোই কেটে গেল। ভর সন্ধেবেলা বাড়ির বড় বউ শুয়ে আছে, কি সুন্দর। 5 জন 5 কথা বলে গেল। এবার উঠে মুখে কিছু দিয়ে উদ্ধার করো আমাকে। শম্পা কোনো রকমে বলল, শরীরটা ভালো লাগছে না মা, আমি কিছু খাবো না। তা লাগবে কেন? সারাদিন তো শুয়েই কাটিয়ে দিলে। হাঁড়ি কড়াই বাসনপত্র সব রয়েছে, ওগুলো কে ধোবে শুনি? আমি আজ কিছুই পারবো না, জল দিয়ে রেখে দিন, কালকে ধোবো। এখুনি উঠে সব করবে, ওঠো। বলেই শম্পার হাত ধরে টান দিল। 5 জনের কাছে কথা শুনে স্বাদ পূরণ হয়নি, তাই না? বাজা মেয়ে কোথাকার। হাতটা ছাড়িয়ে শম্পা এবার শাশুড়ির দিকে ঘুরে বলল, আমি বাজা মেয়ে, তাই না? আপনার ছেলে তবে কি? বাজা পুরুষ একটা। আমার ওপর খুব তো কথা শোনান। কখনো ছেলেকে ডাক্তার দেখানোর কথা তো একবারও বলেননি কেন? সব দোষ আমার, তাই না? আমি তো কাজ করতেই গিয়েছিলাম, আপনি করতে দেননি। এখন এসেছেন কথা শোনাতে। আমি যদি কখনো মা হই, পারবেন এই কথাগুলো ফিরিয়ে নিতে? আর কোনো কথা নয়, বেরিয়ে যান আমার ঘর থেকে। কথা কটা বলে শম্পা ভীষণ হাঁপাচ্ছিল। মাথাটা খুব ঘুরছে। টাল সামলাতে না পেরে খাটের ওপর পড়ে গেল। শাশুড়ি হাঁ করে দেখছিল, এই কাকে দেখছে সে? আজ পর্যন্ত কোনো দিন মুখের ওপর কোনো কথা বলেনি, বরং সে কত কটু কথা বলেছে ওকে। আর আজ সেই কিনা তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছে। শাশুড়িও দমবার পাত্র নন। চিৎকার করে বলতে শুরু করলো, বাজা মেয়ে মানুষ, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছো? বড় খোকা, দেখে যা তোর বউয়ের কীর্তি। আজ এ বাড়িতে হয় তোর বউ থাকবে, নয় আমি। চিৎকারে সবাই ছুটে আসে। কুণাল মাকে চেঁচাতে দেখে বলল, তুমি একটু চুপ করবে মা? আজ না একটা শুভ দিন, কোথায় একটু আনন্দ করব তা নয়, সব সময় শুধু এক কথা। এবার একটু রেহাই দাও মা। তারপর চোখ গেল শম্পার দিকে। কি হলো? ও ওভাবে শুয়ে আছে কেন? শাশুড়ি মুখ বেঁকিয়ে বলল, তা আমি কি জানি? তোর বউ তো আজ সারাদিনই শুয়ে আছে। সেই কথা বলতেই, তুমি একটু থামবে মা? বলেই শম্পার কাছে গিয়ে ওকে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। দোলন দিদিভাই বলে ছুটে এলো, তবু কোনো সাড়া পাওয়া গেল না। চোখে মুখে জল ছেটানোর পর চোখ খুলে তাকালো শম্পা। দোলন বলল, সারাদিন কিছু খায়নি দিদিভাই,
তাই হয়তো গ্যাস হয়ে গেছে। বাটিতে করে দুটো শুকনো মুড়ি নিয়ে এসে দিল দোলন। এক মুঠো খেতে না খেতেই গাটা আবার গুলি উঠল শম্পার। কোনো রকমে উঠে গিয়ে বমি করলো। বাথরুম থেকে আর আসতে পারল না। কুণাল ওকে তুলে এনে শুইয়ে দিল। বড় বৌমার অবস্থা দেখে ব্রজবালা দেবী একদম চুপ করে গেছে। তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না ব্যাপারটা কি হলো। সুস্থ মেয়েটাও হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেল কেন? নিজের ওপরই রাগ হচ্ছে এখন। কথাগুলো বলতে চায় না, তবু মুখ দিয়ে কেন বলে ফেলেন নিজেও জানেন না। আসলে বড় ছেলের ঘরে বংশধর নেই এই কথাটা প্রথম থেকে শুনে শুনে সমস্ত রাগ গিয়ে পড়েছে ওই নিরপরাধ মেয়েটার ওপর। আফসোস হচ্ছে এখন, অমন করে না বললেই হতো। ছেলে সে কবে থেকেই বলে দিয়েছে বিয়ে আর করবে না। এখন মনে হচ্ছে ওরা যে বাচ্চা নেওয়ার কথা বলছিল তাতে মত দিলেই ভালো হতো। ও তো একটা মেয়ে, মা হতে পারেনি, সে কষ্টটা তো আছেই, তার ওপর সবার এত কথা। মনে মনে কথাগুলো ভাবছিল বসে ব্রজবালা দেবী। পাড়ায় খবর রটে তাড়াতাড়ি, তাই বেশ কিছু মহিলা হাজির বাড়িতে। কুণাল ডাক্তার ডাকতে গেছে। যারা সকালে শাশুড়ির সাথে তাল মিলিয়েছিল তারাই এসে বলল, সকালে কুণালের মা যা বলল, সারাদিন মেয়েটা কিছু খায়নি, মনের দুঃখে অন্য কিছু খেলো না তো। আর একজন বলে উঠল, আরে আর তো বাচ্চা হবে না বলে আর কি লাভ হবে শুনি, এখন কি হলো দেখো। ব্রজবালা দেবী এতক্ষণ কিছু বলেননি। ওদের কথা শুনে কাঁদো কাঁদো হয়ে বললেন, আজ অক্ষয় তৃতীয়া, আমার এ কি সর্বনাশ হলো বলো তো। এক পাড়াতুতো মহিলা বলে উঠলেন, কপাল, বুঝলে কুণালের মা, সব দিন সমান যায় না। ব্রজবালা দেবী কিছু বলতে যাচ্ছিলেন, ডাক্তারকে দেখে চুপ করে গেলেন। শম্পার কাছে গিয়ে ভালো করে পরীক্ষা করে বললেন, প্রেশার খুব লো, এই জন্যই শরীর দুর্বল, ওকে ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে তো। কুণাল জিজ্ঞাসা করলো, ভয়ের কিছু নেই তো? অবশ্যই আছে, একদম বেড রেস্টে থাকতে হবে, ভীষণ যত্নে রেখো স্ত্রীকে, এই বয়সে এটা খুব রিস্ক। ঠিক বুঝলাম না ডাক্তারবাবু। ডাক্তারবাবু বলেন, কেন, তোমরা কিছু জানো না? কি জানবো ডাক্তারবাবু? আরে তুমি বাবা হতে চলেছ কুণাল। প্রথমে কথাটা বিশ্বাসই করতে পারে না কুণাল, তাই আবার জিজ্ঞাসা করলো, কি বললেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু কুণালের কাঁধে হাতটা রেখে বললেন, ঠিকই শুনেছ, সত্যিই তুমি বাবা হতে চলেছ। তবে তোমার স্ত্রীকে খুব যত্নে রাখতে হবে, সময় মতো খাওয়া দাওয়া করতে হবে, খেয়াল রাখতে হবে ওর, আর মানসিক দিক দিয়ে হাসি খুশি রাখতে হবে। কালকেই ভালো গাইনি দেখিয়ে নিও। ব্রজবালা দেবী কান পেতেছিলেন। ডাক্তারবাবুর কথা শুনে ছুটে এলেন শম্পার কাছে, মাথায় হাত বুলিয়ে বললেন, আমি ওর সব খেয়াল রাখবো। তারপর পরম স্নেহে ডাকলেন, বড় বৌমা। ইঞ্জেকশন দেওয়ার ফলে শম্পার একটু ভালো লাগছে। শাশুড়ি ওকে উঠিয়ে বসালো। কুণাল ছুটে এসে শম্পার কপালে একটা ছোট্ট চুমু দিয়ে বলল, শম্পা, তুমি মা হতে চলেছ। শম্পা প্রথমে কথাটা বিশ্বাস করতে পারেনি, তারপর ডাক্তারবাবু যখন বললেন তখন বিশ্বাস হলো। আনন্দে চোখে জল এসে গেল ওর, মনে মনে বলল, ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন। ডাক্তারবাবু চলে যাওয়ার পর পাড়ার মহিলাদের আবার আলোচনা শুরু হয়ে যায়। একজন টিপ্পনি কেটে বলল, বুড়ি বয়সে মা হতে চলেছে। তার সাথে আরেকজন বলে ওঠে, কুণাল তো বাড়িতেই আসে না তাহলে। আর একজন গলা তুলে বলল, কে বলল কুণাল বাড়ি আসে না? আমি রোজ রাতে ওকে চুপিসারে বাড়িতে ঢুকতে দেখেছি আর ভোরবেলা বেরিয়ে যেতে দেখেছি। সবাই চুপ করে গেল। কুণালের মা এসে বলল, তোমাদের বলা শেষ হয়েছে, রাত হয়েছে, সকালে পাত পেরে খেয়ে গেছো, নিয়েও গেছো, এখন আবার একটা ভালো খবর পেলে বাড়ি যাও, মিষ্টি নিয়ে আসছে। আর আমি জানি বাড়িতে অশান্তি করি বলে ছেলে আমার সামনে আসতো না, ও রোজ রাতেই বাড়ি আসে, সুতরাং উল্টোপাল্টা কথা বলবে না। যাও, আজ পুজো গণ্ডার দিন, তাই তোমাদেরকে কিছু বললাম না। সবাই চলে যাওয়ার পর শম্পার কাছে এসে বসলেন ওর শাশুড়ি মা। হাত দুটো ধরে বললেন, ক্ষমা চাওয়ার মুখ নেই বড় বৌমা, তবু পারলে ক্ষমা করে দিও। কুণাল বিস্কুট, মিষ্টি আর কিছু ওষুধ নিয়ে এলো। ওর মা গেলেন মিষ্টি বিতরণ করতে। দোলন খুব খুশি। ওর ছেলে তাতান এসে মামুনিকে বলছে, আমার একটা সুন্দর বনু চাই। সবাই ঘর থেকে চলে গেলে কুণাল কাছে এসে বলল, আজ আমি ভীষণ খুশি শম্পা, একটা শুভ দিনে তুমি যে আমাকে এরকম একটা খুশির খবর দেবে আমি স্বপ্নেও ভাবিনি। শম্পা কৌতূহলী হয়ে বলল, কিন্তু তুমি? কুণাল বলে, আজ বছর 4 হলো আমি চিকিৎসা করাচ্ছিলাম, তোমাকে লজ্জায় বলিনি, দোষ আমারই ছিল। শম্পা কুণালকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আজ আমাদের জীবনে সত্যিই খুশির দিন এলো। শম্পাকে শক্ত করে জড়িয়ে ধরল কুণাল। জানলার পাশে
বেলফুলের গাছটা তখন তার ফুলের সুবাস ছড়িয়ে দক্ষিণা হাওয়ায় দোল খাচ্ছে। কুণাল শম্পাকে জড়িয়েই বলল, সত্যি আজ খুশি এলো আমাদের জীবনে। গল্পের সমাপ্তি এখানে।